হ্যালো এসপিরেন্ট, আমি তুহিন। ন্যাশনাল কম্পিটিটিভ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস অফ ইন্ডিয়ান পলিটি। অর্থাৎ ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা তৈরি হয়েছে সেই কনস্টিটিউশন তৈরি হওয়ার পেছনে কি ইতিহাস রয়েছে সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। তো আমরা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে যাই তাহলে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনটি তিনটি এরার মধ্য দিয়ে গেছে। এক নম্বর হচ্ছে ফার্স্ট এরা, এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট এরা, যেটা চলেছিল 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট এরা। তাহলে সে ফার্স্ট এরাটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 পর্যন্ত চলেছিল হচ্ছে ফার্স্ট এরা। ফার্স্ট এরার পরে 1773-এর পরে এলো হচ্ছে সেকেন্ড এরা। তাহলে আমরা যদি এই যুগটাকে পরপর ডিফাইন করি তাহলে 1773 থেকে 1858 পর্যন্ত এই সময়কালটাই হচ্ছে সেকেন্ড এরা চলেছিল। এরপর থার্ড এরা, থার্ড এরাটা হচ্ছে 1858 থেকে ভারতের হচ্ছে স্বাধীনতা লাভ অর্থাৎ 1947 পর্যন্ত এই সময়টাই চলেছিল হচ্ছে থার্ড এরা। অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেই কনস্টিটিউশন তৈরি পর্যন্ত সময়কাল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন থেকে শুরু করে কনস্টিটিউশন তৈরি পর্যন্ত সময়কালটাই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে পলিটির হিস্ট্রির মধ্যে পড়ে। এবার এই সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কমিশন গঠিত হয়েছিল, বিভিন্ন রকম ঘটনা ঘটেছিল, যেগুলি নিয়েই হচ্ছে আলোচনা হবে আমাদের এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারে। তো আমরা যে ফার্স্ট এরা লিখলাম 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 পর্যন্ত, এ সময় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু ইন্ডিয়া। এ সময় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল। এরপর হচ্ছে সেকেন্ড এরা, সেকেন্ড এরাতে হচ্ছে মূলত কোম্পানি রুলস প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানি রুলস হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল সেকেন্ড এরাতে। থার্ড এরাতে হচ্ছে ক্রাউন রুলস, ক্রাউন রুলস অর্থাৎ ব্রিটেনের পার্লামেন্টের রুলস, পার্লামেন্টের যে সমস্ত শাসন প্রণালী সেটি হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে থার্ড এরাতে। তো আমরা কি দেখলাম যে ফার্স্ট এরাটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 পর্যন্ত। এ সময় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল। সেকেন্ড এরা হচ্ছে 1773 থেকে 1858 পর্যন্ত। এই সময় হচ্ছে কোম্পানি রুলস প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়াতে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হচ্ছে রুলস প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়াতে। থার্ড এরা যেটা হচ্ছে ক্রাউন রুলস, ক্রাউন রুলস হচ্ছে 1853 থেকে 1947 পর্যন্ত সময় হচ্ছে থার্ড এরা, যেটা হচ্ছে ক্রাউন রুলস অর্থাৎ ব্রিটেনের হচ্ছে শাসন প্রণালী ইন্ডিয়াতে হচ্ছে লাগু হয়েছিল। তো আমরা যদি ফার্স্ট এরা দেখি, ফার্স্ট এরার মধ্যে কি ঘটেছিল না, এক নম্বর 1600 খ্রিস্টাব্দে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল। কার থ্রুতে না, কুইন এলিজাবেথ ওয়ান এর পারমিশন নিয়ে। কুইন এলিজাবেথ ওয়ান এর হচ্ছে পারমিশন নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে এসেছিল। আর একটা কি ঘটেছিল না, 1765 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল, দেওয়ানি লাভ করেছিল তিনটি জায়গার উপর। একটা হচ্ছে বেঙ্গল, আরেকটা হচ্ছে বোম্বে,
বেঙ্গল, তারপরে হচ্ছে বাংলা, বিহার এবং হচ্ছে উড়িষ্যার ওপর হচ্ছে দেওয়ানি লাভ করেছিল। বাংলা, বিহার অ্যান্ড উড়িষ্যা। তাহলে 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 মধ্যে ফার্স্ট এরা, এই ফার্স্ট এরাতে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে কুইন এলিজাবেথ ওয়ানের হচ্ছে পারমিশন নিয়ে ইন্ডিয়াতে বাণিজ্য করতে এসেছিল। 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার এবং উড়িষ্যার উপর দেওয়ানি লাভ করেছিল। এটি হচ্ছে আলোচনা হবে। এরপর সেকেন্ড যে এরা, এই সেকেন্ড এরাতে আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকবে, 1 নম্বরে থাকবে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1873, সরি, রেগুলেটিং অ্যাক্ট 1773, যেহেতু 1773 থেকে শুরু হচ্ছে তো রেগুলেটিং অ্যাক্ট 1773। এরপর আলোচনা হবে হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। আর হচ্ছে চার্টার অ্যাক্ট, চ্যাটার অ্যাক্ট হচ্ছে 1813। এরপরে হচ্ছে চ্যাটার অ্যাক্ট হচ্ছে 1833, আর হচ্ছে চার্টার অ্যাক্ট 1853। তাহলে সেকেন্ড এরাতে আমরা দেখব রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, আর হচ্ছে চার্টার অ্যাক্ট 1853। এরপর আমরা চলে যাব থার্ড এরাতে, যেটা হচ্ছে 1858তে সিপাহী মিউটিনি থেকে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় থেকে ভারতের স্বাধীনতা লাভের সময় পর্যন্ত, অর্থাৎ 1947-এর 15ই আগস্ট পর্যন্ত থার্ড এরা, যার মধ্যে হচ্ছে ক্রাউন রুলস পড়ছে। এই ক্রাউন রুলসের মধ্যে আমরা এই টপিকের উপরে পড়ব 1 নম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এরপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এরপরে আসবে সাইমন কমিশন, সাইমন কমিশন 1927। এরপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1937। তারপরে হচ্ছে আগস্ট অফার 1940, ক্রিপস মিশন কমিশন, ক্রিপস মিশন কমিশন 1942। তারপরে আমরা আসব ক্যাবিনেট মিশন প্ল্যান 1946,
ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, মাউন্ট ব্যাটেন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা হচ্ছে 3 জুন প্ল্যান 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে তাহলে আমরা এই থার্ড এরাতে হচ্ছে এই কটা টপিক আলোচনা করব, সেকেন্ড এরাতে এই 5টা টপিক আলোচনা করব, ফার্স্ট এরাতে 2টো টপিক আলোচনা করব। তো আজকের আমরা শুধুমাত্র দেখে নেব এই ভিডিওতে ফার্স্ট এরা এবং সেকেন্ড এরা নিয়ে, এবং পরের ভিডিওতে আমরা দেখব থার্ড এরাটি। তো চলো পরের স্লাইডে তাহলে যাওয়া যাক। এবার আমরা প্রত্যেকটা টপিক এবার ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট এরাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ব্রিটেনের তখন রানী কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ট্রেডিং এর জন্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতে পাড়ি দিয়েছিলেন। এরপর এই কুইন এলিজাবেথ ওয়ান হচ্ছে তাদের তখন পারমিশন দিয়েছিলেন বলেই হচ্ছে তারা ইন্ডিয়াতে এসেছিলেন। এরপর তারা এসে এখানে 1765 খ্রিস্টাব্দে প্রথম দেওয়ানি লাভ প্রথা হচ্ছে চালু করলো। অর্থাৎ হচ্ছে ভারতের যারা বাস করত তারা যে পরিমাণ হচ্ছে শস্য উৎপাদন করত, সেই শস্যের উপরে একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স হচ্ছে তারা উপার্জন অর্থাৎ হচ্ছে ট্যাক্স আদায় করতে হচ্ছে চালু করলো। কোথায় কোথায় না, 1 নম্বর হচ্ছে বেঙ্গল, 2 নম্বর হচ্ছে বিহার, 3 নম্বর হচ্ছে উড়িষ্যার উপর থেকে। বেঙ্গল, বিহার এবং হচ্ছে উড়িষ্যার উপর থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ চালু করল। এ সময় মুঘল শাসক ছিলেন, মুঘল রুলার ছিলেন শাহ আলম সেকেন্ড। এই শাহ আলম সেকেন্ড এদের হচ্ছে পারমিশন দিয়েছিলেন দেওয়ানি লাভের জন্য। তো মূলত ফার্স্ট এরাতে হচ্ছে এই ঘটনাটি ঘটেছিল। এই ফার্স্ট এরাটি হচ্ছে 1600 খ্রিস্টাব্দ থেকে 1773 রেগুলেটিং অ্যাক্ট চালু হওয়ার আগে পর্যন্ত সময়টা। এরপর আমরা সেকেন্ড এরাতে দেখব সেকেন্ড এরাতে ফার্স্ট যেটা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, 1773। তাহলে 1773 হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল সেকেন্ড এরাতে। ফার্স্ট যে অ্যাক্টটি এসেছিল রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্ট হলো ইন্ডিয়াতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের কাছ থেকে কর সংগ্রহ করছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পরিমাণ ট্যাক্স বা হচ্ছে যে মুনাফাটা হচ্ছে প্রফিটের একটা মুনাফা যেটা দিতে হয় ব্রিটিশ গভর্নমেন্টকে, সেটি না দিয়ে সেখানে কিছু কারচুপি করছে। যে কারণে ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট এখানে একটা ফার্স্ট হচ্ছে একটা অ্যাক্টের আওতায় নিয়ে এলো এটিকে কন্ট্রোল এবং হচ্ছে রেগুলেট করার জন্য। যে কারণে এই অ্যাক্টটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত।
অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্টের কাজ হচ্ছে টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট the activity of ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটিগুলিকে রেগুলেট করার জন্যই মূলত রেগুলেটিং অ্যাক্ট আনা হয়েছিল। এবার এই রেগুলেটিং অ্যাক্টের ফিচার্স কি কি ছিল, অর্থাৎ এই অ্যাক্টের মধ্যে কি কি করা হয়েছিল, কি কি হচ্ছে নিয়ম কানুন আনা হয়েছিল। না, 1 নম্বর, গভর্নর অফ বেঙ্গল এই পদটির পরিবর্তন করে আনা হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, একে অ্যাসিস্ট করার জন্য তো কিছু লোক লাগবে, না হলে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একজন হচ্ছে শুধু মাথা রেখে দিলেই তো তাকে সবাই মানবে না, তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য কিছু লোক লাগবে। যে কারণে 4 মেম্বার্স এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল। এক্সিকিউটিভ কাউন্সিল হচ্ছে গঠন করা হয়েছিল, যারা হচ্ছে সাহায্য করবে, যারা মূলত হচ্ছে অ্যাসিস্ট করবে হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস বা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। তাহলে এরা কি করবে না হচ্ছে অ্যাসিস্ট করবে কাকে না হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হচ্ছে অ্যাসিস্ট করবে। আর কি করা হয়েছিল না, এ সময় হচ্ছে, তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রথমে দেখেছিলাম বেঙ্গল, তারপরে হচ্ছে বোম্বে, মাদ্রাস, এই যে 3টি মূল প্রেসিডেন্সি ছিল, এদের গভর্নরের হচ্ছে 3 জনেরই হচ্ছে পাওয়ার সেম টু সেম ছিল। কিন্তু যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো, তখন কি হলো না, বাকি যে 2টো প্রেসিডেন্সি তাদের মেম্বারকে হচ্ছে এর তলায় দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই গভর্নর জেনারেল অফ হচ্ছে বেঙ্গল এর পাওয়ার অনেক বেশি বেড়ে গেল। তো তাহলে এখানে হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এর পাওয়ার বেড়ে গেল। আর হচ্ছে তাহলে এর তলায় গভর্নর জেনারেল বেঙ্গলের তলায় হচ্ছে এসে গেল হচ্ছে গভর্নর অফ বোম্বে অ্যান্ড হচ্ছে গভর্নর অফ মাদ্রাস। তাহলে গভর্নর অফ হচ্ছে বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস এর তলায় এসে গেল। এরপর আরো একটি মূল কি ফিচার্স হয়েছিল না, এ সময় হচ্ছে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে পৃথক করে দেওয়া হয়েছিল। এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে পৃথক করে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রথমে যখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তখন হচ্ছে একজনই হচ্ছে সবকিছুই করত, অর্থাৎ একটা বডি হচ্ছে সব করত, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ সবকিছুই হচ্ছে গভর্ন করত। এবার কি করা হলো, এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট, অর্থাৎ হচ্ছে আইন কার্য হচ্ছে বিচার বিভাগীয় হচ্ছে ডিপার্টমেন্টটাকে হচ্ছে পৃথক করে দেওয়া হলো প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে। এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে জুডিশিয়ারি অর্থাৎ হচ্ছে
হচ্ছে বিচার বিভাগীয় হচ্ছে ডিপার্টমেন্টকে পৃথক করে দেওয়া হলো। আর হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে এ সময় আর কি করা হয়েছিল না, এ সময় হচ্ছে বেঙ্গল বিহার হচ্ছে তাহলে হচ্ছে বেঙ্গল, বোম্বে এবং হচ্ছে মাদ্রাস এর হচ্ছে গভর্নরের হচ্ছে পাওয়ারটা হচ্ছে কমে গেল, যখন হচ্ছে গভর্নর জেনারেল অফ হচ্ছে বোম্বে হচ্ছে সবকিছুই গভর্ন করতে লাগলো। এরপর এরপর হচ্ছে এ সময় দেখা গেল যে একটা একটা হচ্ছে উচ্চ আদালতীয় হচ্ছে বিভাগের দরকার হলো, যেহেতু এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি পৃথক হলো। তাহলে এই জুডিশিয়ারি মনে হচ্ছে বিচার বিভাগীয় হচ্ছে কার্য পরিচালনার জন্য 1774-এ এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের উপর ভিত্তি করে 1774-এ ক্যালকাটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো। ক্যালকাটা সুপ্রিম কোর্ট হচ্ছে প্রতিষ্ঠিত হলো 1774-এ। তাহলে আমরা কি কি দেখলাম, যে রেগুলেটিং অ্যাক্ট 1773 হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াতে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ছিল সেগুলি হচ্ছে কন্ট্রোল এবং হচ্ছে রেগুলেট করার জন্য। তখন কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তখন মানে পুরোপুরি স্বাধীনভাবে হচ্ছে তারা ট্রেড করতো, সবকিছুই করতো, এবং সেখান থেকে যে প্রফিট আসতো সেই প্রফিট মার্জিন হচ্ছে ট্যাক্স হিসেবে ব্রিটিশ গভর্নমেন্টকে না দিয়ে নিজেদের পকেটেই ঢুকাতো। যে কারণে হচ্ছে তাদের গভর্ন করার জন্যই হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্ট আনা হয়েছিল 1773। এবার তখন আর কি করা হয়েছিল, গভর্নর অফ বেঙ্গল এর পদের পরিবর্তন ঘটিয়ে গভর্নর জেনারেল অফ হচ্ছে বেঙ্গল গঠন করা হয়েছিল। এই ফার্স্ট গভর্নর জেনারেল অফ হচ্ছে বেঙ্গল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। আর এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হচ্ছে পাওয়ার বেড়ে গিয়েছিল, কারণ হচ্ছে গভর্নর অফ বোম্বে আর গভর্নর অফ মাদ্রাস হচ্ছে তার তলায় এসে গেছিল। আর এক্সিকিউটিভ কাউন্সিল থেকে জুডিশিয়ারিকে পৃথক করে দেওয়া হলো, অর্থাৎ প্রশাসনিক বিভাগ থেকে প্রথমে কি ছিল, প্রশাসনিক বিভাগ আর হচ্ছে জুডিশিয়ারি বিভাগ একসঙ্গেই ছিল, একই হচ্ছে একজনই হচ্ছে সব পরিচালনা করতো। এবার হচ্ছে পৃথক করে দেওয়া হলো, পৃথক করে দেওয়ার ফলে জুডিশিয়ারি বিভাগের উপর ভিত্তি করে 1774-এ হচ্ছে ক্যালকাটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো। এরপর আরো একটা নিয়ম লাগিয়ে দেওয়া হলো যে যে সমস্ত হচ্ছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেন্ট রয়েছে তারা কোন রকম প্রাইভেট ট্রেড করতে পারবে না, কোন রকম হচ্ছে গিফট হচ্ছে নিতে পারবে না। কার কাছ থেকে, নেটিভস অর্থাৎ হচ্ছে এখানকার কোনো বাসিন্দা বা অন্য কারোর কাছ থেকে হচ্ছে কোন রকম গিফট হচ্ছে নিতেই পারবে না। এটিই ছিল হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের হচ্ছে মূল ফর্মুলা। এবার আমরা আসবো সেকেন্ড এরার সেকেন্ড অ্যাক্ট। তাহলে যখন রেগুলেটিং অ্যাক্টটা হচ্ছে পাস হলো, তারপরে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা পর্যবেক্ষণ করলো যে এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যে কারণে তারা এবার গঠন করলো 1781-র অ্যামেন্ডিং অ্যাক্ট, অর্থাৎ হচ্ছে সংশোধনীয় অ্যাক্ট, যেটির নাম ছিল সেটেলমেন্ট অ্যাক্ট। তো যখন হচ্ছে 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মধ্যে কিছু ত্রুটি দেখলো, সেই ত্রুটি সংশোধনের জন্য অ্যামেন্ডিং অ্যাক্ট বা হচ্ছে সংশোধনীয় অ্যাক্ট, যেটার হচ্ছে প্রকৃত নাম ছিল সেটেলমেন্ট অ্যাক্ট, এই সেটেলমেন্ট অ্যাক্ট হচ্ছে গঠন করলো। সেটেলমেন্ট অ্যাক্টের পরে তারা আনলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, অর্থাৎ তারা হচ্ছে 1784-তে হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে পাস করলো। এবার পিটস ইন্ডিয়া অ্যাক্টে হচ্ছে কিছু বিষয়বস্তু হচ্ছে দেখা গেল, কি না, কিছু হচ্ছে তারা নিয়ম কানুন হচ্ছে আনলো না। এখানে 1773-এ একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস নামক একটা পদ গঠন করেছিল।
এবার সেই কোর্ট অফ ডাইরেক্টরস কোর্ট অফ হচ্ছে ডাইরেক্টরস নামক হচ্ছে যে পদটা গঠন করেছিল 1773-এ, তার কাজ ছিল হচ্ছে সিভিল, রেভিনিউ, তারপরে হচ্ছে কমার্স, তারপরে হচ্ছে পলিটিক্যাল, সমস্ত হচ্ছে পাওয়ার হচ্ছে সে ভোগ করত। এবার এখানে কি করলো না হচ্ছে এই কোর্ট অফ ডাইরেক্টরসকে দিয়ে দিল কমার্শিয়াল পাওয়ার। কমার্শিয়াল হচ্ছে পাওয়ার দেয়া হলো কোর্ট অফ ডাইরেক্টরসকে। আর তাহলে কোম্পানির এখানে হচ্ছে বা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের ইন্ডিয়াতে হচ্ছে দুটি পাওয়ার ছিল মূলত। একটা হচ্ছে কমার্শিয়াল পাওয়ার, কমার্শিয়াল বডি হিসেবেই হচ্ছে ব্রিটিশদের আগমন হয়েছিল ইন্ডিয়াতে। আর তারা হচ্ছে এখানে যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বডি বা অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে পাওয়ার হতে চেয়েছিল। তো এবারে কি করলো না এখানে রেগুলেটিং অ্যাক্টে হচ্ছে দুটো পাওয়ারই হচ্ছে একজনের হাতে ছিল, সেটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এই কোর্ট অফ ডাইরেক্টরসকে হচ্ছে শুধুমাত্র কমার্শিয়াল পাওয়ার দেওয়া হলো। এর ফলে বাকি থাকলো পলিটিক্যাল পাওয়ার বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কন্ট্রোল করার জন্য বা পলিটিক্যাল পাওয়ার কন্ট্রোল করার জন্য একটা বোর্ড গঠন করা হলো যাকে বলা হতো বোর্ড অফ কন্ট্রোলস। এই বোর্ড অফ কন্ট্রোলস হচ্ছে ভোগ করত পলিটিক্যাল পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এই পলিটিক্যাল বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে কি কি ছিল না হচ্ছে এক নম্বর রেভিনিউ, রেভিনিউ ছিল। তারপরে হচ্ছে দু নম্বর ছিল হচ্ছে সিভিল অ্যাফেয়ার্স, সিভিল অ্যাফেয়ার্স। আর কি ছিল মিলিটারি অ্যাফেয়ার্স। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টে আমরা দেখলাম যে পাওয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস যেটা গঠিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্টে, তাকে হচ্ছে তার হাতে প্রথমে ছিল হচ্ছে কমার্শিয়াল এবং পলিটিক্যাল পাওয়ার দুটোই ছিল এর হাতে, কোর্ট অফ ডাইরেক্টরস এর হাতে। কিন্তু এখন সেটা ভাগ হয়ে চলে গেল হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস এর হাতে হচ্ছে কমার্শিয়াল পাওয়ার চলে গেল, আর বোর্ড অফ কন্ট্রোলস এর হাতে হচ্ছে পলিটিক্যাল পাওয়ার চলে গেল। এবার ওই পলিটিক্যাল বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে রয়েছে রেভিনিউ অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে সিভিল অ্যাফেয়ার্স, আর হচ্ছে রেভিনিউ মানে রাজস্ব বিভাগীয় অ্যাফেয়ার্স, আর হচ্ছে সিভিল অ্যাফেয়ার্স মানে যে সমস্ত প্রশাসনিক হচ্ছে দেখভাল, আর হচ্ছে মিলিটারি অ্যাফেয়ার্স অর্থাৎ হচ্ছে সামরিক বাহিনীর হচ্ছে দেখভাল, সবকিছুই হচ্ছে করবে বোর্ড অফ কন্ট্রোলস। এরপর এরপর আমরা দেখব যে এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে 1784 হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই বলা হতে শুরু করলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ইন্ডিয়ার মধ্যে যে টেরিটরিতে হচ্ছে শাসন করছে, মানে যে টেরিটরিতে হচ্ছে তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিস্তার লাভ করেছে, সেই টেরিটরিকে বলতে শুরু করলো ব্রিটিশ। ব্রিটিশ প্রিসেশনস অফ ইন্ডিয়া। ব্রিটিশ প্রিসেশনস অফ হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ হচ্ছে ব্রিটিশ ওয়েলথ অফ ইন্ডিয়া, ব্রিটিশ সম্পদ ইন্ডিয়াতে হচ্ছে ওই টেরিটরিটা হচ্ছে ব্রিটিশ সম্পদ হিসেবে বলতে শুরু করলো পিটস ইন্ডিয়া অ্যাক্টের পরে। এরপর আমরা দেখব সেকেন্ড এরার আরো তিনটি ইম্পর্টেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। তো চলো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। এরপর আমরা দেখে নেব যে সেকেন্ড এরাতে যে বাকি তিনটি অ্যাক্ট বাকি রয়ে গেল, যেমন চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833 অ্যান্ড চার্টার অ্যাক্ট 1853। এগুলো আমরা পরপর এবার দেখে নেব। তো চলো শুরু করা যাক। সেকেন্ড এরাতে তাহলে বাকি দুটো অ্যাক্ট হচ্ছে, বাকি তিনটে অ্যাক্ট
তার মধ্যে ফার্স্টটি হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। এই চার্টার অ্যাক্ট 1813 এটি হচ্ছে মেনলি গুরুত্বপূর্ণ, কারণ এটি ইন্ডিয়াতে হচ্ছে ইংলিশ এডুকেশন স্প্রেড করার জন্যই এসেছিল, আর হচ্ছে ট্রেডের ক্ষেত্রে মনোপলি প্রতিষ্ঠা করার জন্য, ট্রেডের ক্ষেত্রে মনোপলি এন্ড করার জন্যই হচ্ছে এই অ্যাক্টটি ফেমাস। তাহলে আমরা কি দেখলাম, কি বললাম, যে 1 নম্বর, এই চার্টার অ্যাক্ট 1813 ইংলিশ এডুকেশন স্প্রেড করতে চেয়েছিল। ইংলিশ এডুকেশন হচ্ছে ইন্ডিয়াতে স্প্রেড করার জন্য ফার্স্ট স্টেপ নিয়েছিল চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে। এবং এই ফার্স্ট স্টেপের মধ্যে এরা কি করেছিল না, পারমিশন দিয়েছিল খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টান মিশনারিজদের হচ্ছে পারমিশন দিয়েছিল ইন্ডিয়াতে তাদের বিভিন্ন সংস্থা যাতে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে চালু করে। এবং এই খ্রিস্টান মিশনারির মাধ্যমেই হচ্ছে মূলত ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন স্প্রেড করার প্রথম ধাপ এনেছিল চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে। আর কি হয়েছিল, আর আমরা বললাম যে ট্রেডের ক্ষেত্রে হচ্ছে মনোপলি দূর করেছিল। মনোপলি হচ্ছে এন্ড করেছিল চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও অন্য যে ব্রিটিশ মার্চেন্ট বা ব্রিটিশ বণিক যারা রয়েছে তারাও যেন ইন্ডিয়াতে এসে এরকমই ব্যবসা বাণিজ্য করতে পারে। তাই জন্য ট্রেডের ক্ষেত্রে মনোপলি হচ্ছে খতম করেছিল, কিন্তু এক্সেপশন ছিল হচ্ছে টি অ্যান্ড ওপিয়ামের ক্ষেত্রে। ট্রি এবং হচ্ছে ওপিয়ামের ক্ষেত্রে এক্সেপশন ছিল। আর হচ্ছে ট্রেড উইথ চায়না, অর্থাৎ চায়নার সঙ্গে হচ্ছে ট্রেড করার ক্ষেত্রেও হচ্ছে এর এক্সেপশন ছিল। অর্থাৎ চা এবং হচ্ছে ওপিয়াম শুধুমাত্র হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রুতেই হচ্ছে ব্যবসা বাণিজ্য হবে, আর ট্রেড শুধু হবে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হচ্ছে চায়না, বা হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ট্রেড হবে হচ্ছে চায়নার সঙ্গেই শুধু ট্রেড হবে। তো মনোপলিটা হচ্ছে শুধুমাত্র এন্ড করেছিল এই লক্ষ্য নিয়ে যে যাতে অন্যান্য হচ্ছে ব্রিটিশ হচ্ছে মার্চেন্ট ইন্ডিয়াতে এসেও ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে। তার জন্য হচ্ছে ট্রেড মনোপলি এন্ড করে দিয়েছিল চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে। এরপর আমরা দেখব চার্টার অ্যাক্ট 1833। তাহলে এই চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে মূলত গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে পোস্টটি গঠিত হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে, সেই পোস্টটির পরিবর্তন করে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটির পরিবর্তন করে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর তাহলে এর থ্রুতে আমরা জেনে নেব যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপর যেহেতু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া গঠিত হলো, তাহলে কি দেখা যাবে না, বেঙ্গল
বোম্বে অ্যান্ড মাদ্রাস, এই যে তিনটে প্রেসিডেন্সি ছিল, এদের গভর্নরদের লেজিসলেটিভ পাওয়ার কমে গিয়েছিল। এই লেজিসলেটিভ পাওয়ারটা চলে গিয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যে কিন্তু পুরো ইন্ডিয়ার হচ্ছে শাসন ব্যবস্থাটা হচ্ছে কন্ট্রোল করবে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যে কারণে হচ্ছে বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি গভর্নরের লেজিসলেটিভ পাওয়ার কমে গেল। এরপর এই এই চার্টার অ্যাক্টের মাধ্যমে, এই 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট ওপেন কম্পিটিশন ফর হচ্ছে সিভিল সার্ভিস, অর্থাৎ হচ্ছে প্রশাসনিক হচ্ছে সমস্ত কার্যকর্ম পরিচালনার জন্য যে অফিসার নিযুক্ত হবে, তার জন্য হচ্ছে ওপেন কম্পিটিশন এক্সাম চালু করার জন্য বিল পাস করেছিল। কিন্তু যেহেতু এই বিলে তাহলে ওপেন কম্পিটিশন কিসের জন্য? না হচ্ছে সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য, সিভিল সার্ভেন্ট সিলেকশনের জন্য। তাহলে ওপেন কম্পিটিশন সিস্টেম চালু করার কথা বলেছিল সিভিল সার্ভেন্ট সিলেকশনের জন্য, কিন্তু এটা চালু হয়নি 1833-এ। কারণ ছিল কি? কারণ এই যে সিলেকশনের জন্য যে বিলটা তারা তৈরি করেছিল, সেই বিলে এটা উল্লেখ করা হয়েছিল যে ইন্ডিয়ার মানুষরাও এই ওপেন কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে এবং যোগ্যতার ভিত্তিতে যোগ্য পদে তারা অধিষ্ঠিত হতে পারবে, অর্থাৎ সিভিল সার্ভেন্ট হিসেবে নিযুক্ত হতে পারবে। যে কারণে, যেহেতু ইন্ডিয়ানরা হচ্ছে নিযুক্ত হতে পারবে বলেছিল, যে কারণে আমরা দেখেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773-এর যে কোড অফ ডাইরেক্টরস গঠিত হয়েছিল, সেই কোড অফ ডাইরেক্টরস এর মেম্বাররা এটিকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছিল। ফলে ওপেন কম্পিটিশন সিস্টেম ফর সিভিল সার্ভেন্ট রিক্রুট এ সময় ভেস্তে গিয়েছিল। পরবর্তী চার্টার অ্যাক্ট 1853 যেটা রয়েছে, সেখানে এই ওপেন কম্পিটিশন সিস্টেমটি হচ্ছে চালু হয়েছিল। ফলে কি দেখা গেল না, এখানে হচ্ছে ওপেন কম্পিটিশন সিস্টেমটি হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, যে বিলটা পাস করতে চেয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। পরবর্তী চার্টার অ্যাক্টে হচ্ছে সেটি চালু হবে। তো আমরা এবার দেখব চার্টার অ্যাক্ট 3 নম্বর যে চার্টার অ্যাক্টটা রয়েছে, চার্টার অ্যাক্ট 1853। তাহলে এখানে যেহেতু রিজেক্ট হলো, এই চার্টার অ্যাক্টে ওপেন কম্পিটিশন সিস্টেম এখানে হচ্ছে গ্রান্টেড হলো। এরপর এই ওপেন কম্পিটিশন সিস্টেম অর্থাৎ সিভিল সার্ভেন্ট রিক্রুটেড সিস্টেমটা কন্ট্রোল করার জন্য ম্যাকলে কমিটি গঠন করা হয়েছিল। ম্যাকলে কমিটি গঠন করা হয়েছিল কবে? না 1854-তে ম্যাকলে কমিটি হচ্ছে গঠন করা হয়েছিল। যে যেমন ইউপিএসসি যেমন হচ্ছে কন্ডাক্ট করে, তেমনই ওই ম্যাকলে কমিটি হচ্ছে এই সিলেকশন প্রসেসটা হচ্ছে কন্ডাক্ট করবে। তাহলে দেখলাম 1854-তে ম্যাকলে কমিটি গঠন করা হলো। এরপর আরো একটা যে ইম্পর্টেন্ট ফিচার্স এই চার্টার অ্যাক্ট 1853, সেটা হলো না এ সময় ইন্ডিয়ান
or Central Legislative Council গঠিত হয়েছিল। আইএলসি ইন্ডিয়ানস বা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে এ সময় গঠিত হয়েছিল। কিভাবে গঠিত হয়েছিল না, এ সময় কি করা হয়েছিল, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে লেজিসলেটিভ ডিপার্টমেন্টকে হচ্ছে সেপারেট করে দেওয়া হয়েছিল। এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে লেজিসলেটিভ ডিপার্টমেন্টকে সেপারেট করে দিয়ে এই লেজিসলেটিভ ডিপার্টমেন্টটাই হচ্ছে গঠন করলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এই লেজিসলেটিভ ডিপার্টমেন্টটি গঠিত হয়েছিল, আগে হচ্ছে আমরা পড়েছিলাম যে 4জন মেম্বার যারা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করার জন্য নিযুক্ত হয়েছিল, সেই 4জনের সঙ্গে আরো 6জন মেম্বার যুক্ত হয়ে 10জন মেম্বার হচ্ছে এই লেজিসলেটিভ কাউন্সিলের সঙ্গে নিযুক্ত হয়। তাহলে 10জন মেম্বার অর্থাৎ 4জনের সঙ্গে আরো 6জন মিলে 10জন মেম্বার নিয়ে লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে গঠন করেছিল। তাহলে চার্টার অ্যাক্ট 1853 কি দেখলাম না, ওপেন কম্পিটিশন সিস্টেম হচ্ছে চালু হলো, আর হচ্ছে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হলো। তাহলে আমাদের সেকেন্ড এরার যে 5টা অ্যাক্ট ছিল কি কি না, রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। তাহলে সেকেন্ড এরা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে থার্ড এরার যে কটি অ্যাক্ট রয়েছে, কমিটি রয়েছে, এবং তার থ্রুতে কিভাবে আমাদের কনস্টিটিউশনের জন্ম হলো এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করলো সেটি আমরা দেখব। তো আজকের এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।